বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় তোমাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো, পরিবার পরিজন নিয়ে সকলে ভালো থাকো এই প্রত্যাশাই করি সব সময়। সকলের সুস্থতা কামনা করে আমি মুরাদ হোসেন আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় পারিবারিক ও আত্মকর্ম সংস্থানমূলক উদ্যোগের হিসাব। এই অধ্যায় থেকে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ থাকলো। প্রকৃতপক্ষে আমরা অনেক পোস্টই শেয়ার করি, কিন্তু শিক্ষামূলক পোস্ট শেয়ার হয় না বললেই চলে। আপনার আমার একটি শেয়ারে হয়তো অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে। ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখে উপকৃত হলে আমার শ্রম সার্থক হবে এবং প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমার আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে সার্চ অপশনে গিয়ে MURAD24F লিখে সার্চ দিলে আমার বেশ কিছু ভিডিও চলে আসবে। ভিডিওগুলো দেখলে ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে। এই জন্য ভিডিওগুলো দেখার জন্য সকলের প্রতি আমন্ত্রণ থাকলো। পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। এ পর্যায়ে আমরা দেখব যে এ অধ্যায় যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি কি আমরা ভালোভাবে শিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব অধ্যায়টি যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি, তাহলে দেখো পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো, এর বৈশিষ্ট্য সম্পর্কে ভালোভাবে জানতে পারবো, প্রয়োজনীয়তা জানতে পারবো, পারিবারিক বাজেট কি এবং কিভাবে বাজেট প্রস্তুত করতে হয় তাও আমরা জানতে পারবো, লেনদেন সম্পর্কে জানতে পারবো এবং আর্থিক অবস্থার বিবরণী কি এবং কিভাবে তা প্রস্তুত করতে হয় তা জানতে পারবো। দেখো, বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য এখানে আমরা আলোচনা করব, তারপরে প্রয়োজনীয়তা ইনশাল্লাহ আলোচনা করব, পারিবারিক বাজেট সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা আরও আলোচনা করব পারিবারিক বাজেট প্রস্তুত প্রণালী সম্পর্কে, লেনদেন এবং বিস্তারিতভাবে আলোচনা করব আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়, কয়টি পর্যায়ে প্রস্তুত করতে হয়। সর্বপ্রথম আমরা আলোচনা করব বাজেট নিয়ে। বাজেট কি? পরিকল্পনাকে যখন আমরা সংখ্যায় প্রকাশ করি তখন তাকে বাজেট বলে, অর্থাৎ পরিকল্পনার আঙ্কিক রূপকে বাজেট বলে। নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের আয় ও ব্যয়ের পূর্ব পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশই হলো বাজেট। নির্দিষ্ট সময় বলতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এই সময় হতে পারে সাপ্তাহিক, মাসিক কিংবা বার্ষিকও হতে পারে। এ পর্যায়ে আমরা পারিবারিক বাজেট সম্পর্কে জানব। পারিবারিক বাজেট বলতে বোঝায় পরিবার কেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনা। অর্থাৎ বাজেট যদি পরিবারকে কেন্দ্র করে তৈরি করা হয় তখন তাকে পারিবারিক বাজেট বলা হয়। অর্থাৎ পরিবারের আয়ের উৎস এবং চাহিদার ভিত্তিতে ব্যয়ের খাত নির্ধারণ করে যে পূর্ব পরিকল্পনা করা হয় তাকেই পারিবারিক বাজেট বলা হয়। বাজেট প্রণয়ন করার মাধ্যমে পরিবারকে একটি নির্দিষ্ট কাঠামোর ভিতর আনা হয় যাতে করে আয়ের অতিরিক্ত ব্যয়ের কোনো সুযোগ না থাকে। নির্দিষ্ট কাঠামোর ভিতর অর্থাৎ বাজেটের মাধ্যমে পারিবারিক হিসাব নিকাশ পরিচালনা করতে পারলে নির্দিষ্ট আয়ের মধ্যেই সুষ্ঠু ও সুন্দর জীবনযাপন করা সম্ভব। পারিবারিক বাজেটের প্রস্তুত প্রণালী, অর্থাৎ এখন আমরা দেখব যে কিভাবে পারিবারিক বাজেট প্রস্তুত করতে হয়। পারিবারিক বাজেট তৈরির জন্য কতগুলো পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বাজেট তৈরি ও বাস্তবায়ন তখনই সম্ভব হবে যদি নির্ধারিত নিয়ম নীতি মেনে বাজেট প্রস্তুত করা হয়। পদক্ষেপগুলো নিম্নরূপ। দেখো, প্রথমে আমাদের কি করতে হবে? প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুত করতে হবে, মূল্য নির্ধারণ করতে হবে, এরপরে সম্ভাব্য আয় নির্ধারণ করতে হবে, তারপরে বাজেটের ভারসাম্য রক্ষা করতে হবে, যুগোপযোগী বাজেট প্রণয়ন করতে হবে। প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুতকরণ। যে সময়ের জন্য বাজেট প্রণয়ন করা হবে সে সময়ে পরিবারের সদস্যদের কাঙ্ক্ষিত দ্রব্যের তালিকা নিয়ে
তার মধ্য থেকে প্রয়োজনীয় ও চাহিদার গুরুত্ব অনুসারে তালিকা প্রস্তুত করতে হবে। অর্থাৎ যেটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন সেই তালিকাটা আগে প্রস্তুত করতে হবে। মূল্য নিরূপণ। তালিকা অনুযায়ী প্রতিটি দ্রব্য ও সেবা কার্যের মূল্য জেনে নিয়ে একত্রে মোট মূল্য বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ পূর্বে আমরা যে তালিকাটা প্রস্তুত করেছি সেই তালিকার মধ্যে আমার যে পণ্য দ্রব্য বা সেবা কার্যগুলো রয়েছে সেই পণ্য দ্রব্য বা সেবা কার্যের মূল্যগুলা জেনে বাজেটের মধ্যে তার মূল্যগুলা অন্তর্ভুক্ত করতে হবে। সম্ভাব্য আয় নির্ধারণ। পারিবারিক বাজেটে সাধারণত আয়ের উপর ভিত্তি করে ব্যয় নির্ধারণ করা হয়। সেই জন্য বাজেটকে কার্যকরী করতে হলে সম্ভাব্য আয়ের সকল উৎস সঠিকভাবে চিহ্নিত করে মোট আয় বাজেটে উপস্থাপন করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে যে আয় অর্জিত হবে সেই আয় অবশ্যই বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। বাজেটের ভারসাম্য রক্ষা। প্রতিটি পরিবারেই বাজেটের মূল লক্ষ্য সীমিত আয়ের মধ্যে থেকে সর্বোচ্চ সুবিধা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা। বাজেট প্রণয়ন করার সময় খেয়াল রাখতে হবে আয় ব্যয়ের মধ্যে যেন ভারসাম্য বজায় থাকে, অর্থাৎ ব্যয় যেন আয়ের চেয়ে বেশি না হয়। অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে যেন অবশ্যই ভারসাম্য রক্ষা করা হয়। যুগোপযোগী বাজেট প্রণয়ন। পারিবারিক বাজেট এমনভাবে প্রণয়ন করতে হবে যেন তা বাস্তবধর্মী এবং যুক্তিসঙ্গত হয়। তাছাড়া বাজেট নমনীয় হতে হবে যাতে করে বিশেষ পরিস্থিতিতে কোনো একটি খরচ বেড়ে গেলে অন্য একটি খরচ কমানো যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, নমনীয় অর্থ কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ সহজে যেটা পরিবর্তন করতে পারি সেটা হলো নমনীয়। তাহলে বাজেট অবশ্যই কি বাস্তবধর্মী এবং যুক্তিসঙ্গত হতে হবে। আবার যদি কোনো খরচ বেড়ে যায় আরেকটি খরচ যাতে আমরা সহজে কমাতে পারি, বাজেটটা অবশ্যই এরকম হতে হবে। পারিবারিক বাজেটের মধ্যে আমাদের যে খরচের খাত বা ব্যয়ের খাতগুলো আছে সেই ব্যয়ের খাতগুলোতে আমরা যে খরচগুলো ভবিষ্যতে করতে পারি তার একটি ধারণা এখানে আলোচনা করা হলো। যেমন খাদ্য খাতে ব্যয় করা যাবে সর্বোচ্চ 20 থেকে 25%, বস্ত্র খাতে ব্যয় করা যাবে 5 থেকে 10%, বাসস্থান খাতে ব্যয় হবে সর্বোচ্চ 30 থেকে 40%, শিক্ষা খাতে ব্যয়ের পরিমাণ হবে 10 থেকে 15%, যানবাহন খাতে ব্যয়ের পরিমাণ 15% থেকে সর্বোচ্চ 20% পর্যন্ত। আর্থিক অবস্থার বিবরণী। তো শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক অবস্থার বিবরণী 3টি পর্যায়ে প্রস্তুত করা হয়। প্রথমে রয়েছে প্রাপ্তি ও প্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তো প্রাপ্তি ও প্রদান হিসাব কি? পারিবারিক দৈনন্দিন নগদ লেনদেনের সংরক্ষিত হিসাব থেকে বছর শেষে শ্রেণীবদ্ধভাবে এবং সংক্ষিপ্ত আকারে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে প্রাপ্তি ও প্রদান হিসাব বলা হয়। পারিবারিক হিসাব নিকাশের প্রথম ধাপই হলো প্রাপ্তি ও প্রদান হিসাব। ব্যবসা প্রতিষ্ঠানের নগদান বইয়ের অনুরূপ, কিন্তু এটি নগদান বই নয়। অর্থাৎ প্রাপ্তি ও প্রদান হিসাব কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে নগদান বই আমরা সংরক্ষণ করি এটার অনুরূপ, কিন্তু মনে রাখতে হবে যে এটি কখনোই নগদান বই নয়। সকল প্রকার নগদ লেনদেনের সমন্বয়ে এই হিসাবটি প্রস্তুত করা হয়। অর্থাৎ প্রাপ্তি ও প্রদান হিসাবে নগদ লেনদেনগুলা শুধু লিপিবদ্ধ করা হবে, অনগদ বা ধারে বা বাকিতে লেনদেন প্রাপ্তি ও প্রদান হিসাবে লিপিবদ্ধ করা যাবে না। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ডেবিট পাশের শুরুতে এবং সমাপনী নগদ উদ্বৃত্ত ক্রেডিট পাশের শেষে বসে। অর্থাৎ আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাব শুরু করতে হবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত দ্বারা এবং শেষ করতে হবে সমাপনী নগদ উদ্বৃত্ত দ্বারা। সকল প্রকার নগদ প্রাপ্তি ডেবিট পাশে এবং সকল প্রকার নগদ প্রদান ক্রেডিট পাশে হিসাবভুক্ত করা হয়। যে কোনো সালের মূলধন ও মুনাফা জাতীয় আয়সমূহ প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট দিকে এবং যে কোনো সালের মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়সমূহ ক্রেডিট দিকে লিখে প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি করা হয়। অর্থাৎ সবসময় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে একটা কথায়, প্রাপ্তি ও প্রদান হিসাব মানে কি? নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান, যে কোনো ধরনের নগদ প্রাপ্তি এবং যে কোনো ধরনের নগদ প্রদান প্রাপ্তি ও প্রদান হিসাবে লিপিবদ্ধ করতে হবে, সেটা হোক মূলধন জাতীয় হোক মুনাফা জাতীয়। আয় ব্যয় বিবরণী। তো দেখো যে আয় ব্যয় বিবরণী কি?
হিসাবকাল শেষে অর্থাৎ নির্দিষ্ট সময় পর পরিবারের আয় ও ব্যয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয়ের জন্য শুধু চলতি সালের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের সাহায্যে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই আয় ব্যয় বিবরণী বলা হয়। অর্থাৎ মনে রাখবে যে আয় ব্যয় বিবরণীতে শুধুমাত্র চলতি সালের মুনাফা জাতীয় আয় এবং চলতি সালের মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করা হয়। অন্য কোনো সালের আয় বা ব্যয় বা মূলধন জাতীয় আয় বা ব্যয় আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ হয় না। নির্দিষ্ট সময় পর আয় ও ব্যয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করা হয়। ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি হলে উক্ত উদ্বৃত্তকে বলা হয় ব্যয়াতিরিক্ত আয় বা আয় উদ্বৃত্ত। অর্থাৎ আয় যখন বেশি হবে ব্যয়ের তুলনায় তখন সেটা হবে ব্যয়াতিরিক্ত আয় অথবা আয় উদ্বৃত্ত। বিপরীতভাবে আয়ের চেয়ে যখন ব্যয়ের পরিমাণ বেশি হবে তখন তাকে বলা হবে আয়তিরিক্ত ব্যয় বা ঘাটতি, আয়তিরিক্ত ব্যয় বা ঘাটতি অথবা ব্যয় উদ্বৃত্ত অর্থাৎ ব্যয়ের উদ্বৃত্ত। ব্যয়াতিরিক্ত আয় দ্বারা পারিবারিক তহবিল বৃদ্ধি পায়। অর্থাৎ তোমার ব্যয়ের চেয়ে আয় বেশি, এটা পারিবারিক তহবিল বৃদ্ধি করবে, অর্থাৎ পারিবারিক তহবিলের সাথে যোগ করতে হবে। ব্যয়াতিরিক্ত আয় দ্বারা পারিবারিক তহবিল বৃদ্ধি হয়। অর্থাৎ তোমার যখন ব্যয়ের চেয়ে আয় বেশি হবে তখন পারিবারিক তহবিল বৃদ্ধি পাবে এবং এই জন্য কি করতে হবে? যোগ করতে হবে। আবার ঘাটতি দ্বারা পারিবারিক তহবিল হ্রাস পায়। অর্থাৎ যদি তোমার আয়াতিরিক্ত ব্যয় হয় তাহলে কি করতে হবে? পারিবারিক তহবিল হ্রাস পাবে এবং এই ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। আর্থিক অবস্থার বিবরণী দেখো, কোনো একটি নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের সকল প্রকার সম্পদ এবং দায়ের সাহায্যে যে বিবরণী তৈরি করা হয় তাকেই আর্থিক অবস্থার বিবরণী বলে। এক্ষেত্রে মনে রাখবা, আর্থিক অবস্থার বিবরণীতে শুধুমাত্র সমাপনী দায় এবং সম্পদগুলা লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে আমার যে পরিমাণ সম্পদ আছে এবং যে পরিমাণ দায় আছে শুধুমাত্র সেই পরিমাণ দায় এবং সম্পদ নিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। সমাপনী সম্পদ ও দায়ের বিবরণী অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী মূলত কি? সমাপনী সম্পদ ও দায়ের একটি বিবরণী। পারিবারিক তহবিল দায় হিসেবে দেখানো হয়। আয় ব্যয় বিবরণীর ব্যয়াতিরিক্ত আয় পারিবারিক তহবিলে যোগ হয় এবং ঘাটতি হলে পারিবারিক তহবিল থেকে বাদ যায়। এই ছিল মোটামুটি আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে একটি ধারণা। প্রাপ্তি ও প্রদান হিসাব কিভাবে প্রস্তুত করতে হয়, অর্থাৎ এটা হলো প্রাপ্তি ও প্রদান হিসাবের একটি ছক। এই ছকটি করার পর ছকের ভিতরে এবং উপরে যা যা লেখার এগুলো আমাদের লিখতে হবে। যেমন উপরে লিখতে হবে কি? প্রাপ্তি ও প্রদান হিসাব, তার উপরে ব্যক্তির নাম লিখতে হবে, এরপরে কত তারিখে সেটা লিখতে হবে, আর বাম দিকে অর্থাৎ ডেবিট পাশে প্রাপ্তিসমূহ টাকা এবং ক্রেডিট পাশে প্রদানসমূহ টাকা লিখতে হবে। প্রথমেই শুরু করতে হবে আমাদের নগদ উদ্বৃত্ত বা ব্যাংকে জমা বা ব্যালেন্স শিটে লিখে। এরপরে লিখতে হবে কি? মুনাফা জাতীয় প্রাপ্তিগুলা, মুনাফা জাতীয় প্রাপ্তি। তো মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে কি রয়েছে দেখো, বেতন প্রাপ্তি, সম্মানী প্রাপ্তি, কৃষিখাত থেকে আয়, পুরাতন খবরের কাগজ বিক্রয়, বাড়ি ভাড়া থেকে আয়, প্রাইভেট প্র্যাকটিস থেকে আয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি ইত্যাদি। এছাড়া আমাদের এখানে লিপিবদ্ধ করতে হবে মূলধন জাতীয় প্রাপ্তি। অর্থাৎ প্রাপ্তি তো দুই ধরনের, একটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি আর একটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। সকল প্রকার প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট পাশে বা প্রাপ্তি সমূহের নিচে এই হিসাবভুক্ত করতে হবে। তো মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে কি রয়েছে আমরা একটু দেখি। গৃহ নির্মাণ ঋণ গ্রহণ, আসবাবপত্র বিক্রয়, শেয়ার বিক্রয়, ঋণপত্র বা ডিবেঞ্চার বিক্রয় ইত্যাদি। প্রদানসমূহের মধ্যে রয়েছে মুনাফা জাতীয় প্রদান। আর মুনাফা জাতীয় প্রদানের মধ্যে কি কি আছে একটু দেখি। খাদ্য সামগ্রী ক্রয়, মুদির দোকান বিল, পৌরকর, গ্যাস, পানি, বিদ্যুৎ, পড়াশোনা খরচ, বকেয়া খরচসমূহ, উপহার ক্রয়, গৃহ নির্মাণ ঋণের সুদ, মেরামত ও নবায়ন, চিকিৎসা খরচ, ড্রাইভার কর্মচারীর বেতন, খবরের কাগজ ক্রয়,
বাড়ি ভাড়া প্রদান ইত্যাদি। এরপরে আমাদের এখানে হিসাবভুক্ত করতে হবে মূলধন জাতীয় প্রদান। ঠিক প্রাপ্তি, যে কোনো ধরনের প্রাপ্তি দুই প্রকার, একটা হলো মুনাফা জাতীয় আর একটা হলো মূলধন জাতীয়। ঠিক একইভাবে প্রদানটাও দুই ধরনের, একটা হলো মুনাফা জাতীয় প্রদান আর একটা হলো মূলধন জাতীয় প্রদান। সকল প্রকার প্রদান প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট পাশে বা প্রদান পাশে লিখতে হবে। তাহলে চলো এখন দেখি মূলধন জাতীয় প্রদানের মধ্যে কি কি রয়েছে। শেয়ারে বিনিয়োগ, কম্পিউটার ক্রয় বা টেলিভিশন ক্রয় অর্থাৎ কোনো সম্পদ ক্রয়, গৃহ নির্মাণ ঋণ পরিশোধ, ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা, জীবন বীমার প্রিমিয়াম, এছাড়াও ডিপিএসে জমা দিতে পারি। এরপর আমাদের কি করতে হবে, ব্যালেন্সিং করতে হবে। অর্থাৎ সবসময় মনে রাখবে যে প্রাপ্তি ও প্রদান হিসেবে প্রাপ্তি সমূহের যোগ অবশ্যই বড় হবে অথবা সমানও হতে পারে। তাহলে আমরা প্রাপ্তি পাশের যোগটা করব এবং প্রাপ্তি পাশে যেই যোগটা পাবো সেটা প্রদান পাশে আমরা লিখব। এরপরে করতে হবে ব্যালেন্স, অর্থাৎ কত যোগ করলে প্রাপ্তি সমূহের সমান হবে। প্রদান পাশের যোগফল কি প্রাপ্তি পাশের যোগের সমান হবে কত, এখানে যোগ করলে সেটাকে বলা হয় ব্যালেন্স। এবং এটাই হলো নগদ উদ্বৃত্ত বা নগদান হিসাবে সমাপনী উদ্বৃত্ত, অর্থাৎ নগদ উদ্বৃত্ত ব্যাংকে জমা, ব্যালেন্স সিডি। আয় ব্যয় বিবরণী, তো এটা হলো আয় ব্যয় বিবরণীর ছক। আমরা ছক করার সাথে সাথে কি এই ছকের ভিতর এবং উপরে যা যা লেখা লিখে ফেলবো। উপরে অবশ্যই কি লিখতে হবে, ব্যক্তির নাম অর্থাৎ কার পারিবারিক আয় বিবরণী তার নামটি লিখতে হবে। এরপরে আয় বিবরণী, তারপরে তারিখ, তারপরে বিবরণ। টাকা অনেক সময় দুইটাও প্রয়োজন হয়, টাকার ঘর অনেক সময় তিনটাও প্রয়োজন হয়। এটা আমাদের সমস্যা বুঝে ছকটা অঙ্কন করতে হবে। এরপরে সর্বপ্রথম আমাদের শুরু করতে হবে মুনাফা জাতীয় আয় দিয়ে। আবারও আমি এখানে একটু বলে রাখি, আয় ব্যয় বিবরণী হলো চলতি বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের বিবরণী। আয় বিবরণীটা কি, চলতি বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের বিবরণী। এখানে কিন্তু মনে রাখবে যে মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান বা আয় ও ব্যয় কখনো লিপিবদ্ধ করা যাবে না। তাহলে যত ধরনের মুনাফা জাতীয় আয় আছে সব মুনাফা জাতীয় আয়গুলো আমরা লিখব এবং সাথে সাথে আমরা দেখব যে যদি আয়ের যদি কোনো বকেয়া থাকে বা অনাদায়ী থাকে তাহলে উক্ত আয়ের সাথে আমার যোগ করে দিতে হবে। এবং সাথে সাথে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যদি উক্ত আয়ের কোনো ধরনের অগ্রিম থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। এভাবে প্রত্যেকটি আয় লিপিবদ্ধ করার পর আমার যোগ করে মোট আয় বের করতে হবে। ঠিক একইভাবে মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করতে হবে। সকল ধরনের মুনাফা জাতীয় ব্যয় এ পর্যায়ে লিপিবদ্ধ করতে হবে এবং ঠিক আয়ের মতো ব্যয়েও যদি কোনো ধরনের অনাদায়ী বা বকেয়া থাকে তাহলে উক্ত বকেয়া সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ করতে হবে এবং যদি কোনো ধরনের অগ্রিম থাকে তাহলে অবশ্যই কি বিয়োগ করতে হবে। প্রত্যেকটা ব্যয়কে এইভাবে লিপিবদ্ধ করার পর সবগুলা ব্যয়কে একসাথে যোগ করতে হবে। যোগ করলে আমাদের চলে আসবে মোট খরচ বা মোট ব্যয়। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যে পরিমাণটা আসবে সেটাই হবে হয় আয়ের উদ্বৃত্ত অথবা ব্যয়ের উদ্বৃত্ত অথবা আয় অতিরিক্ত ব্যয় বা ব্যয় অতিরিক্ত আয়। মনে রাখতে হবে মূলধন জাতীয় প্রাপ্তি বা ব্যয়সমূহ আয় ব্যয় বিবরণীতে আসবে না। যেটা আমি বারবার বলছি যে মূলধন জাতীয় প্রাপ্তি বা ব্যয়সমূহ কখনো আয় ব্যয় বিবরণীতে আসবে না। আর প্রাপ্তি প্রদান হিসেবে প্রান্তিক ও সমাপনী উদ্বৃত্ত কখনো আসবে না। অর্থাৎ নগদ তহবিল দিয়ে আমরা শুরু করছি, বছরের শুরুতে আমরা প্রাপ্তি ও প্রদান হিসাব কি করছি, নগদ টাকা দিয়ে শুরু করছি এবং নগদ টাকা দিয়ে শেষ করছিলাম, ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি। এটা কখনো আসবে না, এটাকে বলা হয় প্রান্তিক ও সমাপনী উদ্বৃত্ত। বিগত বছরের কোনো হিসাব আয় ব্যয় বিবরণীতে আসবে না। অর্থাৎ বিগত বছরের কোনো হিসাব যদি আমাদের থেকে থাকে তাহলেও আয় ব্যয় বিবরণীতে আসবে না। এক কথায় আয় ব্যয় বিবরণীতে শুধুমাত্র চলতি বছরের মুনাফা জাতীয় আয় ও চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করা হয়। এর বাহিরে আয় ব্যয় বিবরণীতে কোনো ধরনের হিসাবভুক্ত করা যাবে না। আমরা একটু এক নজরে আয় ব্যয় বিবরণীটা দেখে নেই। যে আংশিক, দেখো বেতন যোগানাদায়ী বা বকেয়া যোগ করতে হবে, বাদ দিতে হবে অগ্রিম, এটা হলো প্রদত্ত বেতন, সম্মানী প্রাইভেট ইত্যাদি ইত্যাদি। তো এটা যে কোনো বইয়েই তোমরা পাবা, আর যদি না পাও এইখান থেকে খাতা কলম নিয়ে এখন লিখে নিতে পারো।
আমি এখানে আর বিস্তারিত বলতেছি না, কারণ এর আগের স্লাইডে আমি বিস্তারিত বলেছি। আগের স্লাইডটি যদি তোমরা বুঝে থাকো এটা অবশ্যই বুঝতে পারবে। আর্থিক অবস্থার বিবরণী। তো প্রতিটা হিসাবের মতো এইখানেও তোমাদের কি করতে হবে, আর্থিক অবস্থার বিবরণীর ছকটা অঙ্কন করতে হবে, এবং ছক অঙ্কন করার পর ছকের ভিতরে এবং উপরে যা যা লেখার সেগুলো লিখে ফেলতে হবে। এর পরবর্তীতে আর্থিক অবস্থার বিবরণী শুরু করতে হবে সম্পদ সমূহ দিয়ে। প্রথমেই সম্পদগুলো লিপিবদ্ধ করতে হবে। সম্পদের মধ্যে আমরা দেখি কি কি সম্পদ থাকতে পারে। বাড়ি বা ফ্ল্যাট, তৈজসপত্র, ডাকঘর, সঞ্চয় ব্যাংকে জমা, জীবন বীমা, অনাদায়ী আয়সমূহ। এখন যত ধরনের অনাদায়ী আয় আছে সব অনাদায়ী আয় এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে রয়েছে অনাদায়ী বেতন, বিনিয়োগের অনাদায়ী সুদ, ভাড়া ও অন্যান্য অনাদায়ী আয় ইত্যাদি। অব্যবহৃত মণিহারি বা খাদ্য সামগ্রী, সমাপনী নগদ উদ্বৃত্ত ব্যাংকে জমা। মনে রাখতে হবে যে প্রারম্ভিকটা আসবে না, কারণ আমরা শুরুতেই বলেছি যে আর্থিক অবস্থার বিবরণী হলো সমাপনী সম্পদ ও দায়ের একটি বিবরণী। এরপরে সব সম্পদ লেখার পর যোগ করে মোট সম্পদ বের করতে হবে। এরপরে মোট সম্পদ বের করার পর আমার ঠিক এর নিচেই দায় ও পারিবারিক তহবিলগুলা লিখতে হবে। এর মধ্যে রয়েছে বকেয়া ও প্রদেয় খরচসমূহ। বকেয়া ও প্রদেয় খরচসমূহের মধ্যে রয়েছে দেখো বকেয়া বা প্রদেয় ভাড়া, ঋণের বকেয়া বা ঋণের প্রদেয় সুদ, বকেয়া বা প্রদেয় গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি, পাওনাদার বা প্রদেয় হিসাব, গৃহ নির্মাণ ঋণ। এখন গৃহ নির্মাণ ঋণ থেকে যদি আমরা কোনো অংশটা পরিশোধ করে থাকি সেটা বাদ দিতে হবে। তারপরে লিখতে হবে পারিবারিক তহবিল, এবং পারিবারিক তহবিলের সাথে যোগ করতে হবে আয়ের উদ্বৃত্ত বা ব্যয় অতিরিক্ত আয়। আর যদি আমাদের ঘাটতি হয় বা ব্যয়ের উদ্বৃত্ত হয় তাহলে বাদ দিতে হবে। এরপরে সম্পূর্ণ অংশটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, এবং যোগফলটাই হবে মোট দায় ও পারিবারিক তহবিল। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে মনে রাখবা যে আমাদের মোট সম্পদ এবং মোট দায় ও পারিবারিক তহবিল সবসময় সমান হবে। অর্থাৎ আমার যে পরিমাণ সম্পদ হবে ঠিক সমপরিমাণ দায় হবে। যদি মিলে যায় তাহলে মনে করতে হবে যে তোমার সমস্যাটি সুচারুরূপে সমাধান হয়েছে। এ পর্যায়ে আমরা কিছু সূত্র দেখব। যদি এই সূত্রগুলো আমরা মনে রাখতে পারি তাহলে পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী আমরা খুব সুচারুরূপে সমাধান করতে পারবো বা তৈরি করতে পারবো। সমাপনী হাতে নগদের পরিমাণ, অর্থাৎ সমাপনী হাতে নগদের পরিমাণের সূত্র হলো দেখো প্রারম্ভিক হাতে নগদ যোগ যাবতীয় নগদ প্রাপ্তি বিয়োগ হলো প্রদানসমূহ। অর্থাৎ আমার পূর্বে যে হাতে ছিল সেটার সাথে আমার এই বছর যা পেয়েছি সব যোগ করতে হবে, এবং তারপর যাবতীয় নগদ প্রদানসমূহ বিয়োগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা এমসিকিউ কোশ্চেনের জন্য আসতে পারে। এরপরে হলো প্রারম্ভিক হাতে নগদের পরিমাণ। তো আমরা যদি 1 নম্বর সূত্রটা দেখি সেইখান থেকে কিন্তু 2 নম্বর সূত্রটা বের করা সম্ভব। যেমন আমার এখানে কি প্রারম্ভিক হাতে নগদের পরিমাণ, তো প্রারম্ভিক হাতে নগদ যদি এটা হয় এই যাবতীয় নগদ প্রাপ্তি আমি ওই পাশে নিয়ে যাব তাহলে বিয়োগ হবে, আর যাবতীয় নগদ প্রদান ওই পাশে নিয়ে গেলে যোগ হবে। তাহলে দেখো প্রারম্ভিক হাতে নগদের পরিমাণ সমান সমান হলো যাবতীয় নগদ প্রদান যোগ হলো সমাপনী হাতে নগদ বিয়োগ হলো কি যাবতীয় নগদ প্রাপ্তিসমূহ। প্রারম্ভিক পারিবারিক তহবিল অথবা শুধু পারিবারিক তহবিল, পারিবারিক তহবিল মানিয়ে হলো প্রারম্ভিক পারিবারিক তহবিল, এটা মনে রাখবে। তো পারিবারিক তহবিল বের করার জন্য আমার কি করতে হবে, প্রারম্ভিক সম্পদসমূহ একসাথে যোগ করতে হবে, এবং সেই যোগফল থেকে প্রারম্ভিক দায়ের যোগফলটাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ আমার প্রারম্ভিক সম্পদ কত সেইটা থেকে প্রারম্ভিক দায়গুলা বাদ দিলে যেটা বের হবে সেটাই হলো পারিবারিক তহবিল। ব্যয়াতিরিক্ত আয়, অর্থাৎ আয় বেশি। ব্যয়াতিরিক্ত আয় মানে কি, আয় বেশি। তাহলে আয়গুলো আমার আগে লিখতে হবে, আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। অর্থাৎ মুনাফা জাতীয় আয়সমূহ থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিলে যা বের হবে সেটাই হলো ব্যয়াতিরিক্ত আয় বা আয় উদ্বৃত্ত। আয় অতিরিক্ত ব্যয় বা ব্যয় উদ্বৃত্ত বা ঘাটতি। তো ব্যয় বেশি তার মানে কি, ঠিক আগের সূত্রটাই ব্যয় থেকে আয়গুলো বাদ দিব। অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়সমূহ থেকে মুনাফা জাতীয় আয়সমূহ বাদ দিলে যে উদ্বৃত্ত বের হবে সেটাই হলো ব্যয় উদ্বৃত্ত, ঘাটতি অথবা আয় অতিরিক্ত ব্যয়। প্রারম্ভিক সম্পদ, যাবতীয় বছরের শুরুতে যেই সম্পদগুলা থাকে সেগুলোর যোগফলগুলাই হলো প্রারম্ভিক সম্পদ। প্রারম্ভিক দায়,
তো যাবতীয় বছরের শুরুতে যে দায়গুলা থাকে সেই দায়গুলা একত্রে যোগ করলে যে দায় পাওয়া যাবে, মোট যে দায় পাওয়া যাবে সেটাই হলো প্রারম্ভিক দায়। খাদ্য সামগ্রী খাতে খরচ। খাদ্য সামগ্রী খাতের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আটা, ময়দা, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদি খরচ। এগুলোকে আমরা একত্রে যোগ করে দিলেই খাদ্য সামগ্রী খরচ বের হয়ে যাবে। বাসস্থান খাতে খরচ। বাসস্থান খাতে খরচের মধ্যে রয়েছে বাসা ভাড়া, বিদ্যুৎ খরচ, গ্যাস ও অন্যান্য। বস্ত্র খাতে খরচের মধ্যে রয়েছে বস্ত্র ক্রয়, ধৌতকরণ, ইস্ত্রি খরচ, সেলাই খরচ ইত্যাদি। শিক্ষা খাতে খরচের মধ্যে রয়েছে স্কুল কলেজের বেতন, কাগজ খাতা, বই কলম, গৃহ শিক্ষকের বেতন, যাতায়াত খরচ ইত্যাদি। মুনাফা জাতীয় ব্যয়সমূহ। মুনাফা জাতীয় ব্যয়সমূহের মধ্যে রয়েছে বাজার খরচ, শিক্ষা খরচ, বাসস্থান খরচ, বস্ত্র খরচ, খাদ্য সামগ্রী খরচ, চিকিৎসা খরচ, আপ্যায়ন খরচ, দান খয়রাত, রক্ষণাবেক্ষণ খরচ, কৃষি খরচ, যাতায়াত খরচ, মেরামত খরচ, সুদ খরচ, ব্যক্তিগত খরচ, অন্যান্য খরচ ইত্যাদি। মুনাফা জাতীয় পারিবারিক আয়সমূহ। বেতন, মজুরি, সম্মানী, কমিশন, নিয়মিত প্রাপ্ত সাহায্য বা দান, প্রাপ্ত বাড়ি ভাড়া, বিনিয়োগের সুদ, জমার সুদ, কৃষি ফসল বিক্রয় ইত্যাদি। পারিবারিক মূলধন জাতীয় প্রাপ্তি। উইলকৃত ধন দৌলত, ব্যাংক থেকে গৃহীত ঋণ, সরকারি অনুদান, স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ ইত্যাদি। মূলধন জাতীয় ব্যয়। ঘরবাড়ি, ভূমি, আসবাবপত্র, তৈজসপত্র, কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ ক্রয়, গহনা, বৈদ্যুতিক পাখা ইত্যাদি। তো এই ছিল আমাদের প্রয়োজনীয় কিছু সূত্রসমূহ। এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি হোমওয়ার্কটি অবশ্যই করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় পরবর্তী ভিডিওতে অবশ্যই এর সমাধান পাবে, অর্থাৎ পরবর্তী ভিডিওতে উদাহরণ 1 আমরা করে দেখাবো ইনশাল্লাহ। তো উদাহরণ 1, তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 1 সমস্যাটি অবশ্যই সমাধান করবে। তো এই সমস্যা থেকে তোমার কি কি সমাধান করতে হবে? প্রাপ্তি ও প্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় ব্যবসায়ী শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার দাবি রইল তোমাদের প্রতি। সকলের সহযোগিতা, মঙ্গল ও সাফল্য কামনা করি। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।